নমস্কার, সম্রাট আবারও হাজির আপনাদের কমেন্ট সেকশনের উপর আমাদের কিছু কিছু ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি। আজকে আলোচনা করব, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে সম্রাটদা বিবাহের ক্ষেত্রে কত কূট মিলতে হয়, কত কূট মিললে সুবিধে বা কত কূট মিললে বিবাহ করা যায় বা কত কূট না মিললে বিবাহ করা যায় না। বিবাহের জন্য এখন সবাই মোটামুটি অ্যাস্ট্রোলজিক্যাল একটা গাইডলাইনের মধ্যে দিয়ে সবাই এগোতে চাইছে। আমরা যদি বিভিন্ন যে সমস্ত ম্যাট্রিমোনিয়াল যে সমস্ত সাইট রয়েছে সেই সমস্ত সাইটেও যদি আমরা যাই, দেখি সেখানে গণ লেখা থাকে যে কী গণের মেয়ে, কী রাশির মেয়ে, বা ডেট অফ বার্থে যে সমস্ত ডিটেলস তারা সেগুলো প্রয়োজন। কেন অনেকে দেখে যে জাতক বা জাতিকাদের মধ্যে কোনো ভৌম যোগ আছে কিনা, বা এখন একটা তো ম্যাল প্র্যাকটিস তো চলছেই, সেটা তো আমি বলেই রাখি যে মাঙ্গলিক দোষ। যদিও এই মাঙ্গলিক দোষ নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা মাঙ্গলিক দোষ কেন নেই বা মাঙ্গলিক দোষ নিয়ে ভয় কেন নেই তা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিও আপনারা চেক আউট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমরা যখন কূট নিয়ে আমরা আলোচনা করব, আমাদের 36টা কূট থাকে। এই 36টা কূটের মধ্যে আমাদের ভাইটাল কতগুলো কূট থাকছে, যেমন একটা বর্ণকূট থাকে, একটা বর্ষকূট থাকে, একটা তারাকূট থাকে, একটা জনিকূট থাকে, এবং লাস্ট যেটা মিলতে হয় সেটা হচ্ছে নারীকূট। আদি, অন্ত, মধ্য, 3 রকমের আমাদের নারী রয়েছে। এবার আদির সাথে মধ্য যাবে না আদির সাথে অন্ত যাবে, না মধ্যের সাথে অন্ত যায়, না মধ্যের সাথে আদি যায়, তো এই বিষয়গুলোকে মিলিয়ে নিতে হবে সবার আগে। 1 নম্বর কূটের মধ্যে দেখুন, আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বলা হয় যে 36 মিললে নাকি রাজযোগ হয় বা রাজজোটক হয়। আমি এগুলো খুব একটা বেশি বিলিভ করি না, তার কারণ আমরা যখন প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করতে করতে আমরা যখন দেখছি সেটা হচ্ছে যে 36-এর মধ্যে 8 মিললেও আমি দেখেছি বিবাহ ঠিক থাকে বা বিয়েতে কোনো সমস্যা নেই। 36-এ সে 8 পেয়েছে, বাকি সব কিছুতে 0, তাতেও দেখেছি বিবাহ খুব সুন্দর শান্তিতে যাচ্ছে। হাসি খুশি একটা সুন্দর একটা সম্পর্ক, হাসি খুশি একটা সুন্দর একটা সংসার তারা ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনারা যখন কোনো ছেলে, আপনার হয়তো ছেলে আছে, আপনি হয়তো ছেলের জন্য পাত্রী খুঁজছেন, বা আপনার হয়তো কোনো কন্যা রয়েছে তার জন্য আপনি হয়তো পাত্র খুঁজছেন। আপনারা যখন কোনো পাত্রপক্ষর সাথে যোগাযোগ করেন বা পাত্রীপক্ষর সাথে যোগাযোগ করেন, একে অপরের জন্মের যে বিবরণ, সেই বিবরণটা আদান প্রদান হয়। কেন আদান প্রদান হয়? তার দুজনের ছকটাকে দেখে নিতে হবে যে দুজনের সাথে মিলমিশ কতটা হচ্ছে, বা আদৌ বিবাহটা দেওয়া যাবে কি যাবে না। এবার সব থেকে যেটা ভুল যেটা আমরা করি, আমরা গণে গিয়ে দাঁড়িয়ে পড়ি। আমরা বলি যে নরগণের সাথে দেবারীগণের বিয়ে হবে না, দেবারীর সাথে দেবগণের বিয়ে হবে না, দেবারীর সাথে শুধু দেবারীরই বিয়ে হবে। অর্থাৎ দেবারী মানে আপনারা যেটাকে রাক্ষস বলেন, রাক্ষস কথাটা কিন্তু ভুল। গণ হিসেবে রাক্ষস কোনো গণ নয়। গণের মধ্যে একটা আসছে দেবগণ, একটা আসছে দেবারীগণ, আর একটা হচ্ছে নরগণ। তার মানে এই 3 রকমের গণ পাওয়া যায়। দেবারী কারা? দেবের যারা ওরি, অর্থাৎ দেবতার যারা শত্রু, তারা হচ্ছে দেবারী। এখন যখন আপনারা বিবাহের জন্য যখন আপনারা প্রস্তুতি নিচ্ছেন, বিবাহের জন্য যখন আপনারা দেখছেন, তখন সবার আগে দেখে নিন আপনাদের নারীকূট ঠিক হয়েছে কিনা। আপনার বর্ণকূট 0 পেয়েছে, আমার কোনো আপত্তি নেই। বর্ষকূট 0 পেয়েছে, তাতেও আমার কোনো আপত্তি নেই। তারাকূট 0 পেয়েছে, তাতেও আমার আপত্তি নেই। জনিকূট 0 পেয়েছে, তাতেও আমার আপত্তি নেই। আপনার হয়তো দেখা যাচ্ছে যে রাশিকূট, সেখানেও হয়তো দেখা যাচ্ছে যে আপনারা 0 পেয়েছেন। গণকূট, সেখানেও 0 পেয়েছেন। কিন্তু লাস্টে এসে দেখা গেল নারীকূটে 8-এ 8, তাহলে আমি বলবো এই বিবাহ দেওয়া যাবে। অর্থাৎ নারী যদি পূর্ণ মাত্রায়, যদি পূর্ণাঙ্গ যদি লাভ করে নারীকূট, তাহলে বুঝতে হবে যে একে অপরের দাম্পত্যের যে স্থিতি বা দাম্পত্যের যে ঐক্য, এই দাম্পত্য ঐক্য ভীষণ মজবুত জায়গায় চলে আসলো। হাজারো সম্পর্কের মধ্যে গ্লানি থাকতে পারে, হাজারো সম্পর্কের মধ্যে ক্লেশ থাকতে পারে, সম্পর্কের মধ্যে হাজারো ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেই ভুল বোঝাবুঝি কোর্ট অবধি যাবে না, বা ভুল বোঝাবুঝিটা ল লিটিগেশন অবধি পৌঁছবে না। অর্থাৎ নারীকূট মিলতে হবে, এটা বাঞ্ছনীয়। নারীকূট না মিললে বাকি যত কূট মিলুক না কেন, সে কূট মিললেও কিন্তু আমরা বিবাহ দেব না। ধরে যাওয়া যাক আপনি হয়তো 36-এর মধ্যে 28 পেয়েছেন, আপনার নারীকূটের মধ্যে বর্ষকূট, বর্ণকূট, তারাকূট, জনিকূট, তারপরে গ্রহমৈত্রী, তারপরে রাশিকূট, সবই আপনাদের গণকূট, সবই আপনাদের মানে পূর্ণাঙ্গ পেলেন। 1-এ 1, 2-এ 2, 3-এ 3, 4-এ 4, সব পেতে 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 7 অবধি আসলেন, দেখলেন সব পূর্ণাঙ্গ মাত্রায় সবকটা লাভ পেয়েছে। কিন্তু যেই নারীকূটে আসলেন দেখলেন সেখানে আদি আর আদি নারী, তখন কি হলো? সেখানে দেখলেন 0, বা অন্ত আর অন্ত নারী 0 দেখলেন, মধ্যের সাথে অন্ত বসে রয়েছে 0 দেখলেন। কেন? নারী মিলছে না। নারী যদি না মেলে 28-এ 28 মিললেও আমার কিন্তু মনে হয় আপনাদের বিবাহের দিকে অগ্রসর না হওয়া উচিত, কারণ দাম্পত্যের ঐক্য কোথাও না কোথাও নষ্ট হচ্ছে। যদিও বা আমি মনে করি পুরো দাম্পত্য জীবনটা নির্ভর করে কিন্তু একে অপরের পারস্পরিক বোঝাপড়ার উপর, কিন্তু সেই পারস্পরিক বোঝাপড়াটা দরকার হচ্ছে কোথা থেকে? সেটা আসবে রাশিকূট থেকে। এবার আমি যেটা বলি সেটা হচ্ছে যে নিশ্চয়ই তাহলে আপনারা বলবেন সম্রাটদা শুধু নারীকূট মিললে তাহলে বিয়ে দিয়ে দিলাম, আর কিছু দেখবো না? নিশ্চয়ই দেখতে হয়। ভালো
একটা বিবাহের জন্য জন্মছক যখন আমরা কুটে কুটে যখন আমরা মেলাই, তখন আমরা কোনগুলোর উপর বিশেষ নজর দিই? আমরা নজর দিই প্রথম হচ্ছে বর্ণকূট, দ্বিতীয় যেটা নজর দেবো, তৃতীয় 2 নম্বর হচ্ছে বর্ণকূটের পরে বর্ষকূট, তারপরে যেটা দেবো তারপরে হচ্ছে তারাকূট, তারপরে যে কূটের উপর আমরা নজর দেবো সেটা হচ্ছে জনিকূট, তারপর যে নজর দেবো সেটা হচ্ছে নারীকূট। কেন এই 5টা কূটের উপর আমরা খুব যত্ন নিই? দেখুন, বর্ণ যদি একের সাথে এক যদি না মেলে, একে অপরের সাথে বর্ণ যদি না মেলে, তাহলে কোথাও না কোথাও বর্ণের যে ডিফারেন্সিয়েট, সেই ডিফারেন্সি বা একটা অপোজিট যে একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রটা আমাদের মধ্যে যুগলের মধ্যে উঠে আসে, অর্থাৎ দাম্পত্য যে যুগল রয়েছে সেই যুগলের মধ্যে উঠে আসে, অর্থাৎ মতের মিল কোথাও না কোথাও হচ্ছে না। আপনি পূর্ব দিকে যাচ্ছেন ও উত্তর দিকে চলে যাচ্ছে, আপনি দক্ষিণ দিকে যাচ্ছেন ও পশ্চিম দিকে চলে যাচ্ছে, যে এইরকম একটা কানেকশন বর্ণের সাথে হয়। আর বর্ষ মানে কি? বর্ষ মানে একে অপরকে বুঝে কতটা চলবে, এইটা বর্ষ। তার মানে আমি আমার ওয়াইফকে কতটা বুঝবো বা ওয়াইফ আমাকে কতটা বুঝবে, অর্থাৎ যে যুগল দাম্পত্য জীবনের মধ্যে প্রবেশ করতে চলেছে তারা একে অপরকে কতটা সুন্দর করে বুঝে নিয়ে 4 হাত এক করে সংসারের দিকে কি করে এগোবে, সেই পার্টটা কিন্তু খুব মন দিয়ে আমাদেরকে বুঝতে হয়। তার জন্য বর্ষকূটকে মিলতে হবে। আবার বর্ণকূট আর বর্ষকূট যদি মিলে যায়, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হয় যে বর্ণ আর বর্ষ মিললে তাদের সন্তান লাভ খুব সুন্দর হয়, যদি জনিকূটে 4-এ 4 বা জনিকূটে যদি পূর্ণাঙ্গ মান তারা প্রাপ্তি পায়, সেই যুগল যদি প্রাপ্ত হয়, তাহলে জনিকূটটাকে মিলতে হবে। আর জনিকূট থেকে আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের বংশের যে বিস্তার, বংশ বিস্তারকে আমরা দেখব। আমাদের তো বিবাহের পর একটা তো আমাদের কোল আলো হওয়ার একটা তো ব্যাপার থাকে, মাতৃত্বের স্বাদ তো মেয়েরা পাবে। তো সেই মাতৃত্বের স্বাদের মধ্যে তাদের সন্তানের যে কোয়ালিটি, তার মানে সে সন্তানের কোয়ালিটি কেমন হতে পারে, আদৌ সেই যুগলের সন্তান লাভ হবে কি হবে না, জনিকূট থেকে সেটা বিচার্য বিষয়। তার কারণ আমরা জনিকূটে অনেক সময় দেখি যে সর্পস্ত্রিংশ জনির সাথে যদি নকুলের যদি বিবাহ হয়, তাহলে সেই বিবাহ কিন্তু টিকলো না। কেন? সাপের সাথে নকুলের কিন্তু আদায় কাজ করা একটা সম্পর্ক, বা সর্পস্ত্রিংশ আর নকুলের যদি বিবাহ হয়, তাহলে দেখব যে সর্প আর নকুলের বিবাহ হলে তাদের সন্তান লাভের ক্ষেত্রে তারা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে গেল, বা সন্তান হলো, সন্তানের শারীরিক জায়গা নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে পড়লো, সন্তান হলো কিন্তু সন্তানের বিকলাঙ্গতা নিয়ে একটা সমস্যা আসলো। এবার সন্তান বিকলাঙ্গ হবে কি হবে না, তা বা সন্তানের মধ্যে অটিজম আসবে কি আসবে না, সেটা কে দেখবে? সেটা দেখবে হচ্ছে নারীকূট। তার মানে এই যে জনিকূট আর নারীকূট একে অপরের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আপনারা আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আপনারা আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন, আপনার নাতিপুতি হবে, যাই হবে, কিন্তু আপনি দেখলেন না যে জনিকূট আর নারীকূটের মধ্যে যে বিভেদ রয়ে গেল। জনিকূট আর নারীকূটের যদি বিভেদ থাকে, তাহলে কিন্তু সন্তানের জায়গায়, অর্থাৎ আপনারা যে ঠাকুমা দিদিমা যে আপনারা হবেন, সেই জায়গায় একটা গ্লানি থেকে যেতে পারে, একটা মনোকষ্ট থেকে যেতে পারে, বা সন্তান হওয়ার পর সেই সন্তানকে নিয়ে পিতামাতা ব্যতিব্যস্ত হয়ে যেতে পারেন, বা তার শারীরিক সুস্থতা নিয়ে ব্যতিব্যস্ততা হয়ে যেতে পারে। তাই এই জন্য নারীকূট আর জনিকূটের জন্য মেলবন্ধনটা খুব সুন্দর করে হয়। নারীতে 8-এ 8 আর জনিতে 4-এ 4 যদি এটা পাওয়া যায়, তাহলে খুব সুন্দর হয়। তারাকূটকে আমরা অনেক সময় দেখি যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার পর হঠাৎ করে দেখা গেল অসুস্থ হয়ে গেল, বা একটি মেয়ে একটি ছেলেকে বিয়ে করার পর থেকে সে অসুস্থতা হয়ে গেল। কেন? তার কারণ তারাকূটে মিল হয়নি। তারাকূটে যদি মিল না হয়, তারাকূটে যদি আপনারা শূন্য পান, বা তারাকূটে যদি খুব অল্প মান পাওয়া যায়, তাহলে দেখতে হবে বিবাহের পর স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সমস্যা বা বিবাহের পর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই যুগলের মধ্যে। আমরা দেখি না অনেক সময় যে বৈধব্য যোগ এসে গেল, যে হঠাৎ করে স্বামী একটা অ্যাক্সিডেন্টাল ডেথ বা আকস্মিক একটা ডেথ হয়ে গেল, বা বিপত্নিক যোগ হয়ে গেল, যে একজন ছেলে বিবাহের পর 2 বছর 3 বছর পর হঠাৎ করে তার স্ত্রী চলে গেলেন। বা আমরা অনেক সময় দেখেছি এই করোনাতেও আপনারা অনেকের স্ত্রীকে হারিয়েছেন, আপনারা অনেকের হাজব্যান্ডকে হারিয়েছেন খুব অল্প বয়সে। তার মানে দেখুন, তারাকূট কোথাও না কোথাও ঠিকভাবে ম্যাচ করেনি, যার জন্য বৈবাহিক জায়গায় কিছু জায়গায় এই ডেথ রিলেটেড পার্টটা উঠে আসছে। দেখুন, এটা কিন্তু আলটিমেট না। আপনারা বলবেন তাহলে কি ডেথটা কি শুধুমাত্র তারাকূটের জন্য হলো? না, এটা আলটিমেট না। আলটিমেটটা কোথায় হবে? একজন জাত ব্যক্তির ন্যাটাল চার্টের তার 3rd হাউস, তার 8th হাউস, এই 3rd হাউসের লর্ড আর 8th হাউসের লর্ড কতটা সুন্দর বা পজিশনে বসে রয়েছে। 3rd হাউস এবং 8th হাউসে বৃহৎ কারক কোন প্ল্যানেটের দৃষ্টি আছে কিনা, যদি দৃষ্টি থাকে তাহলে আয়ু বৃদ্ধি হবে, নতুবা আয়ু কমবে। এবং তারাকূট যদি সেখানে সমস্যায় থাকে, তাহলে সেই বিষয়টি আরও তাড়াতাড়ি ঘটতে পারে, তার একটা ইঙ্গিত আমরা দিয়ে রাখতে পারি।
এবার আমরা রাশিকূট আমরা পাই, যেটা খুব একটা ভাইটাল পয়েন্ট। আজকে আমরা কেন এই কূটগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা অনেকে আমাকেই প্রশ্ন করেছেন, সম্রাটদা কত কূট মিলতে হয়? আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছি 8 কূট মিললেই কিন্তু বিবাহ হয়ে যায়। কিন্তু বাকি আমরা আলোচনাগুলো কেন করছি, তার কারণ আমাদের একটু বোঝার সুবিধের জন্য। নারী কূট নিয়ে আমি আরও একটা কথা বলে দিই, আপনাদের মধ্যে একটা ভুল ধারণা। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে দাদা নারীটা কেন, অর্থাৎ আমাদের তো একজন ঋষিমুনি আছে, আমরা তাদের থেকে তো আসছি, আমাদের হয়তো আমরা কাশ্যপ মুনির বংশধর, কেউ হয়তো আলম্বায়ন গোত্রের, তারা আলম্বায়ন মুনির বংশধর। হ্যাঁ, তো এরকমভাবে আপনারা বিভিন্ন বিভিন্ন যত আপনারা মুনি ঋষির আপনারা আন্ডারে আসছেন। এই নারীকূটটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় কেন, যে আমরা কি একই ঋষির কুলের লোক? যদি একই ঋষির কুলের লোক হই বা একই রাশির লোক হয়ে যায়, তাহলে নারী আমাদের এক হয়ে যেতে পারে। একই নক্ষত্রের যদি আপনারা লোক হয়ে যান, তাহলে নারী আপনাদের এক হয়ে যেতে পারে। তার মানে আপনারা একই বংশের লোক হয়ে গেলেন, একই মুনি ঋষির আদলে আপনারা তৈরি হচ্ছেন। আপনার আদ্রা নক্ষত্রে জন্ম, আপনার স্ত্রীরও আদ্রা নক্ষত্রে জন্ম, তাহলে দেখুন আপনাদের নারীকূট কিন্তু শূন্য হয়ে গেছে। আপনার শত বিষয়ে জন্ম, আর আপনার স্ত্রীরও শত বিষয়ে জন্ম, দেখুন আপনাদের নারীকূট কিন্তু মেলেনি। দেখুন কোনো হাজব্যান্ড ওয়াইফের যদি হয়তো মৃগশিরা নক্ষত্রের জন্ম, দুজনেরই মৃগশিরা বা দুজনেরই একই নক্ষত্রে যদি আপনাদের জন্ম হয়ে থাকে, তাহলে দেখবেন আপনাদের নারীকূট কিন্তু মিলছে না। কেন? শূন্য আসছে, সেই জায়গায় আপনারা একই বংশোদ্ভূত হয়ে গেলেন। এইখানে নারীর বিষয়টা কিন্তু অনেক বেশি আমাদেরকে হেল্প করে, যে একই নক্ষত্রের মধ্যে জন্ম হয়ে গেলে ব্যাপারটা সম হয়ে যায়। আর সম যখন হয়ে যায়, তখন সেখানে ম্যাচুরিটি আসে না। তার কারণ বিপরীত সত্তা সবসময়ের জন্য অ্যাট্রাক্ট করে, তার মানে অ্যাট্রাকশনটা কোথাও না কোথাও কমে যাচ্ছে। এই জন্য একটা বিষয়। আর অ্যাট্রাকশনটা কার উপর নির্ভর করছে? রাশিকূটের উপর নির্ভর করছে। রাশি মানে কি? রাশি মানে আপনি যে রাশির আন্ডারে পড়ছেন। আমাদের 12টা রাশি আছে, এবার এর মধ্যে অগ্নি, পৃথিবী, বায়ু, জল। তার মানে রাশির প্রকৃতি কি, রাশির কোয়ালিটি মিলছে কি? তার মানে বায়ুর সাথে বায়ুর বিয়ে হচ্ছে না, বায়ুর সাথে অগ্নির বিয়ে হচ্ছে না, বায়ুর সাথে পৃথিবীর বিয়ে হচ্ছে না, বায়ুর সাথে জলের বিয়ে হচ্ছে। অগ্নির সাথে কার বিয়ে হচ্ছে? অগ্নির সাথে কি বায়ুর বিয়ে হচ্ছে? অগ্নির সাথে কি জলের বিয়ে হচ্ছে? অগ্নির সাথে পৃথিবীর বিয়ে হচ্ছে। দেখুন এখানে এবার হিসেবটা কেন, এই যে আগুনের সাথে জলের যদি বিয়ে হয়, তাহলে আগুন জলের সাথে বিয়ে হলে সেই আগুন নিভে যাবে, তার মানে সেই কোয়ালিটি নষ্ট হলো, তার মানে রাশির কোয়ালিটি নষ্ট হয়ে গেল। এই জন্য রাশির প্রকৃতি আমাদেরকে বলতে হয়, যেখানে একটা বড় নাম্বার থাকে, বা গ্রহ মৈত্রীরও একটা ব্যাপার থাকে, সেখানেও একটা বড় নাম্বার থাকে। কেন নাম্বার থাকে? সেখানে যে আমাদের গ্রহের সাথে গ্রহ ম্যাচ করছে কিনা, আমরা কোন গ্রহের সাথে কোন গ্রহের মেয়ের সাথে আমরা বিবাহ করছি, অর্থাৎ আমরা যে নক্ষত্রের মধ্যে পড়ছি, সেই নক্ষত্রের বন্ধু নক্ষত্রকে, সেই নক্ষত্রের শত্রু নক্ষত্রকে, সেই নক্ষত্রের সাথে বিষম নক্ষত্রকে, এইগুলো আমাদেরকে হিসেব করে নিয়ে আসতে হচ্ছে। তার মধ্যে আপনাদেরকে দেখতে হচ্ছে সান্নারী চক্র, তার মধ্যে দেখতে হচ্ছে নবতারা চক্র। আমি আগেও বলেছি যে বিনাশ নক্ষত্রে, সাংঘাতিক নক্ষত্রে কখনোই বিবাহ করা যাবে না। বিবাহ করলে সেই জায়গায় নানা রকমের সমস্যা আসতে পারে। আমি নবতারা চক্র ওয়াইজ আপনাদেরকে বুঝিয়েছি যে আপনার বিপদ তারা, আপনার বদ তারা বা আপনার প্রত্যরী তারাই যেন আপনার পার্টনার যেন না হয়। যদি হয়ে যায়, তাহলে নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনার বিবাহ লাইফ এগোতে 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 যাবে, এবং পরবর্তীকালে সেটি হয়তো কোর্টেও গিয়ে সেটা শেষ হয়ে যেতে পারে। এবার রাশির প্রকৃতিটা এই কারণেই আমাদেরকে বুঝতে হয়। তার মানে বায়ুর সাথে যদি আগুনের বিয়ে হয়, তার মানে বিবাহটা একটা ম্যাচিওর জায়গায় যাবে। আর পৃথিবীর সাথে যদি জলের বিয়ে হয়, তাহলে বিবাহটা একটা ম্যাচিওর, একটা দারুণ একটা জায়গায় যাবে। আর জলের সাথে যদি বায়ুর বিয়ে হয়, সেখানে বিবাহটা অতটা ম্যাচিওর না হলেও কিন্তু বিবাহটা মোটামুটি থাকবে ঠিকঠাক। আগুনের সাথে পৃথিবীর বিয়ে হলেও বিবাহটা মোটামুটি ঠিকঠাক থাকবে। বায়ুর সাথে আগুনের বিয়ে হলে সব থেকে বেশি ভালো হয়। কিন্তু জল আর আগুন যদি এসে যায়, তাহলে সেখানে বৈপরীত্য চলে আসলো। এইভাবে আমাদেরকে হিসেবগুলো করতে হচ্ছে। আজকে আপনারা যখন বিবাহের ক্ষেত্রে আপনার মেয়ে, আপনার ছেলে নিশ্চয়ই বিয়ে দেবেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে কার সাথে বিয়ে দিচ্ছেন, সেই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। তার মানে এই যে আমাদের যে 4টে তত্ত্ব দিয়ে দিয়েছে, তাহলে 4টে তত্ত্বের মধ্যে কোন তত্ত্বের সাথে কোন তত্ত্বের কানেকশন হচ্ছে, কোন তত্ত্বের সাথে কোন তত্ত্বের সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। তার মানে আপনারা যখন আপনাদের সন্তানের জটক বিচারের জন্য আপনারা যখন তৎপর হবেন, তাহলে সবার আগে কি দেখবেন? সবার আগে দেখবেন নারীকূট ঠিক আছে কিনা। নারীকূট যদি ঠিক থাকে, তাহলে দেখে নেবেন বর্ণকূট ঠিক আছে কিনা, তারপর দেখে নেবেন বর্ষকূট ঠিক আছে কিনা, তারপর দেখে নেবেন তারাকূট ঠিক আছে কিনা, তারপর দেখে নেবেন রাশিকূট ঠিক আছে কিনা। যদি এগুলো সব কটা ঠিক হয়ে যায়, তাহলে দারুণ বিবাহটা। এবার হ্যাঁ, আপনারা বলবেন দাদা গণকূটটা কি দেখবো না? নিশ্চয়ই না। গণ মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড বা আপনার স্ট্যাটাস, আপনি কোন স্ট্যাটাস থেকে বিলং করেন। দেবারি কুল, তার মানে দেবারি কুল মানে দেবারির একটা আলাদা কুল আছে, সেই দেবারিকে রিপ্রেজেন্ট করছে, তার এক রকমের পারফরমেন্স। দেবকুল তার এক রকমের টেস্ট, আবার নরকুল তার আরেক রকমের টেস্ট বা আরেক রকমের স্ট্যান্ডার্ড অফ লিভিং। তার মানে এই যে স্ট্যান্ডার্ড অফ লিভিংকে কোথাও না কোথাও বোঝানো হচ্ছে এই
গণকুটের মধ্যে দিয়ে। তার মানে আপনি আপনার রুচি কী, আপনার খাদ্য তালিকার কী, আপনার খাদ্যের অভ্যাস কী, আপনি কী ধরনের পঠন পাঠন করতে ভালোবাসেন, কী রঙকে আপনি অ্যাট্রাক্ট করেন, কী ধরনের আপনার মানসিকতা, তা কিন্তু বোঝাচ্ছে এই গণকুট থেকে। তার মানে আপনার লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং, আপনার থটস, এইগুলো হচ্ছে গণকুট থেকে বিচার করা হয়। তাহলে সেটা আমরা বিচার করে থাকি। কিন্তু এই বিষয়টা গণ দেবের সাথে দেবাড়ির হয় না, দেবাড়ির সাথে নরর হয় না, এই কনসেপশনটা কিন্তু পুরোটাই ভুল। নরর সাথেও দেবাড়ির বিবাহ হতে পারে, দেবের সাথেও দেবাড়ির বিয়ে হতে পারে, দেবের সাথে দেবের বিয়ে হতে পারে, নরর সাথে নরর বিয়ে হতে পারে, দেবাড়ির সাথেও দেবাড়ির বিয়ে হতে পারে। তার মানে সবার সাথে সবার বিবাহ হতে পারে। শুধু দেখে নিতে হবে কি সবার আগে নাম্বার 1 নারীকুট মিলছে কিনা, নাম্বার 2 বর্ণকুট মিলছে কিনা, নাম্বার 3 বর্ষকুট মিলছে কিনা, নাম্বার 4 জনিকুট মিলছে কিনা, নাম্বার 5 তারাকুট মিলছে কিনা, তারপরে দেখে নিতে হবে রাশিকুট মিলছে কিনা। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কি নারীকুট। নারীকুট যদি না মেলে আর বাকি দিকগুলোতে আপনারা তাকাবেনই না। আমি কি বললাম, নারীকুটে 8-এ 0, কিন্তু বাকি সব কটাতে পূর্ণ মান প্রাপ্তি হয়েছে, তথাপিও সেই বিবাহটাকে ক্যান্সেল করে দেওয়া উচিত। তার কারণ সেই যুগল আগামী দিনে গিয়ে কোনো না কোনো সমস্যার মধ্যে পড়বে এবং সেই বিবাহ যবনিকায় চলে যেতে পারে। আমি এমনও দেখেছি 60 বছর বয়স, বিবাহিত জীবন 35-40 বছর পার হয়ে গিয়েছে, ছেলেমেয়ের বিবাহ হয়ে গেছে, ছেলেমেয়ের নাতিপুতি হয়ে গিয়েছে, তাতেও দেখা যাচ্ছে সেই যুগল এখন এসে বলছে যে আমার হাজব্যান্ডের 75 বছর বয়স দাদা, আর আমার বয়স এখন 69, আমি কিন্তু এখন ডিভোর্সের দিকে যাচ্ছি। দেখুন, এই নারীকুট আপনাকে কিন্তু শেষ বয়সে গিয়েও আপনার মিসেসের থেকে বা আপনার দাম্পত্য জীবনের একটা যবনিকা ঘটাতে পারে, সেই দিকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বাকি আলোচনা তো থেকে যাবে। আমি আশা করি আপনাদেরকে অনেকটা বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন তাহলে বলবেন সম্রাটদা বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে চলে গেছে, আরও কিভাবে ভালো করে বুঝবো, তাহলে এরপরে আমাকে এঁকে এঁকে আপনাদেরকে বোঝাতে হবে। নিশ্চয়ই আমি তাহলে আপনাদেরকে ড্র করে বোঝাবো। তার জন্য আপনাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে যে কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে। আমি সেই কমেন্টগুলো দেখবো, আপনাদের জন্য ভিডিও উপহার দেবো। যারা আমার চ্যানেলে নতুন, যদি মনে হয় আমি অনেক প্রাসঙ্গিক কথা বলি, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে একটু মোটিভেট করতে লাইক করবেন, আরও মোটিভেট করতে আমাকে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার্ড করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। যেগুলো বলা হলো না সেগুলো কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই আপনাদের জন্য উপহার দেব সেই সমস্ত ভিডিও এনে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। রাত্রি 9টায় আমি তো থাকছি, আপনারাও থাকছেন সেই আশা করে আজ আসি। নমস্কার।